আসসালামু আলাইকুম, আমি নাইম। দর্শক, গেল 4 সেপ্টেম্বর থেকে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বেশ কয়েকটি যৌথ অভিযান চলছে, কিন্তু মিডিয়া প্ল্যাটফর্মে খুব বেশি এটা কাভারেজ পাচ্ছে না। তবে আমাদের এই যৌথ বাহিনীর অভিযানে বেশ কিছু ঘটনা ঘটছে। প্রথম ধাপেই যারা টার্গেটেড হচ্ছেন, দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণী হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী বা এমপিদের পিএস অথবা খুব কাছের যারা মানুষ আছেন, যাদের কাছে হয়তো অনেক তথ্য থাকতে পারে, যাদেরকে ধরলে নানান ধরনের অ্যাক্টিভিটিসের খবর বের হয়ে আসবে, তারাই একটা টার্গেটেড হচ্ছেন। আর আরেকটা টার্গেটেড হচ্ছে যাদের কাছে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফাঁকে থানাগুলোকে যারা লুট করেছে, তারাও কিন্তু একটা টার্গেটে পরিণত হচ্ছেন। গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আপনার চলছে যৌথ অভিযান হুলস্থুল কাণ্ড। আজকে আমরা দেখছি বাংলাদেশের প্রথম সারির বেশ কয়েকটা গণমাধ্যম তারা যে প্রতিবেদনটা করেছে, যৌথ বাহিনীর এই অভিযানে গত 3 দিনে 4,000 অস্ত্র, 3 লক্ষ গোলাবারুদ উদ্ধার হয়েছে। তাহলে ভাবা যায় যে কি পরিমাণ জিনিসপত্র আমাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে বা থানা থেকে কারাগার থেকে লুট হয়ে গেছে। এটা এখানেই শেষ না, আরও যে কয় লক্ষ উদ্ধার হয় সেটাই কথা। এর মধ্যে যে অস্ত্রগুলো উদ্ধার হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকার গত 15 বছরে যাদেরকে অস্ত্রের লাইসেন্স দিছে তারা, প্লাস এই সংখ্যাটা প্রায় 50,000-এর উপরে মনে হয়। আর প্লাস হচ্ছে যে বিভিন্ন থানাগুলোকে আগুন জ্বালিয়ে বা কারাগারে আগুন জ্বালিয়ে যে অস্ত্রগুলো লুট হয়েছে সেগুলো। তো আমরা দেখছি 3রা সেপ্টেম্বর ছিল আপনার লাস্ট ডেট, এরপরেই 4টা সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল অভিযান। পুলিশ সদর দপ্তর বলছে 5ই সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা সহ সারা দেশে লুট হওয়া বিভিন্ন অস্ত্রের সংখ্যা ছিল 5,818টি। আর মানে এটা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে লুট হওয়া লাইসেন্সধারী অস্ত্রগুলো না। এর মধ্যে 5 সেপ্টেম্বর পর্যন্ত যে আজকের দিন পর্যন্ত অভিযান চালানো হয়েছে, প্রায় 4,000-এর কাছাকাছি অস্ত্র উদ্ধার হয়েছে। রাইফেল, এসএমজি, এলএমজি, পিস্তল সহ এখনো উদ্ধার করা যায়নি আরও প্রায় 1,000-1,500-এর কাছাকাছি অস্ত্র। এছাড়া প্রায় 3 লাখ লুট হওয়া গোলাবারুদ এখনো আপনার উদ্ধার করা সম্ভব হয়নি। যা উদ্ধার করা সম্ভব হয়নি, আমরা যদি দেখি চায়না রাইফেল উদ্ধার করা যায়নি 839টি। আচ্ছা সরি, আপনার লুট হওয়া অস্ত্রের মধ্যে চায়না রাইফেল উদ্ধার করেছে 839টি, উদ্ধার হয়নি 296টি। বাংলাদেশি রাইফেল উদ্ধার হয়েছে 9টি, উদ্ধার হয়নি 1টি। এসএমজি উদ্ধার হয়েছে 191টি, উদ্ধার হয়নি 60টি। এলএমজি উদ্ধার হয়েছে 21টি, উদ্ধার হয়নি 11টি। পিস্তল উদ্ধার হয়েছে 731টি, উদ্ধার হয়নি 825টি। তারপরে আমরা যদি দেখি বিশাল অস্ত্র, মানে ভালোই লুটপাট হয়েছে আমাদের ইয়া থেকে। গোলা বারুদও আছে, বিভিন্ন বোরের গুলি উদ্ধার হয়েছে 3,12,897টি। আর উদ্ধার করা যায়নি এখনো প্রায় 3 লাখের কাছাকাছি। টিয়ার শেল গ্যাস উদ্ধার করা হয়েছে 23,194টি, উদ্ধার করা যায়নি এখনো প্রায় 9,000-এর মতন। টিয়ার গ্যাস গ্রেনেড উদ্ধার করা হয়েছে 704টি, উদ্ধার করা যায়নি 751টি। সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে 2,128টি, উদ্ধার সম্ভব হয়নি 2,564টি। ভাই বিশাল অস্ত্রের ফিরিস্তে, আমি ভাবতেও পারি না যে এত অস্ত্র আসলে লুট হয়ে গেছে। তো পুলিশ সদর দপ্তর বলছে যৌথ অভিযান চলমান রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বর্ডার গার্ড, বিজিবি, বাংলাদেশ আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কোস্টগার্ড এবং র্যাব, তারা বিভিন্ন গোপন তথ্যের বা গোপন সূত্রের বরাতে এই সকল জায়গাগুলোতে অভিযান চালাচ্ছে। আরও অনেক ধরনের অভিযান চলবে। তবে এই অভিযানটা দৃশ্যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অথবা গণমাধ্যমের মাধ্যমে খুব বেশি কাভারেজ দেওয়া হচ্ছে না। এটা একটা হিডেন মিশন, যেন সন্ত্রাসীরা বা যাদের কাছে এইসব মেশিনারিজ আছে তারা যেন টের না পায়। আর পুলিশের যে 999 নাম্বার, যে নাম্বারটা দেওয়া আছে, সেই নাম্বারেও আপনি যদি মনে করেন আপনার আশেপাশে থাকা কোনো বন্ধু বা কোনো ব্যক্তি তার কাছে অতীত অস্ত্র ছিল, সেই তথ্যটা আপনি 999 নাম্বারে ফোন করে দিতে পারেন পুলিশকে। পাশাপাশি আপনার কাছে যদি রহস্যজনক মনে হয় যে এই মানুষটার কাছে নতুন কিছু দেখা যাচ্ছে, অস্ত্রশস্ত্র বা বিভিন্ন জিনিস, সেক্ষেত্রেও আপনি 999 নাম্বারে ফোন করে তথ্য দিতে পারেন। আপনার পরিচয় গোপন রেখে পুলিশ অভিযান চালাবে। আওয়ামী লীগ সরকারের পতনের আগ মুহূর্তেও সেন্ট মার্টিন ইস্যুতে ব্যাপক কথা হচ্ছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলছিলেন যে সেন্ট মার্টিনে মার্কিন যুক্তরাষ্ট্র একটা নৌঘাঁটি করতে চায়, আর শেখ হাসিনা সরকার সেটাতে রাজি হয়নি, যার কারণে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ারও ষড়যন্ত্র চলছে। এরপর বৈষম্য বিরোধী আন্দোলন, এক দফা আন্দোলনের মাধ্যমে পতন হয়েছে হাসিনা সরকারের। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের পরিবেশ ইস্যুতে আমরা যখন বন্যা প্লাস আরও এই আন্দোলন নিয়ে ব্যস্ত, এরই মাঝখানে আজকে সেন্ট মার্টিন ইস্যুতে একটা সিদ্ধান্ত সামনে এসেছে। জনমনে প্রশ্ন যে কেন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন সেন্ট মার্টিন ঘিরে এত রেস্ট্রিকশন তৈরি করা হয়েছে।
আগের মতন আপনি চাইলে আর সেন্ট মার্টিনে ঘুরতে যেতে পারবেন না। এই জন্য আপনাকে করতে হবে নতুন সিস্টেমে নিবন্ধন, মানে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে রেজিস্ট্রেশনের অনুমতি যখন মিলবে বা একটা প্রসিডিং হবে, দেন আপনি যেতে পারবেন সেন্ট মার্টিন। তবে এই নিয়ে টেনশনের কিছু নাই, এখানে ভিন্ন আর একটা ইস্যু, কোনো মার্কিন সামরিক ঘাঁটি অথবা ওইরকম কিছু না। সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ রক্ষায় অনেকগুলো পরিকল্পনা ইতিমধ্যেই গ্রহণ করেছে সরকার। এর মধ্যে রয়েছে পর্যটককে সীমিত করার পাশাপাশি রেজিস্ট্রেশন বা অনুমতি ছাড়া কোনো পর্যটক আর সেন্ট মার্টিনে যেতে পারবেন না। আপনার আজকে কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে সেন্ট মার্টিন দ্বীপে সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধে কনসালটেশন সেমিনারে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর আব্দুল হামিদ তিনি এই তথ্য দিয়েছেন। তিনি বলছেন যে পাহাড় কাটা এবং জলাশয় ভরাটের বিষয়ে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না, আর সেন্ট মার্টিনে পর্যটক সীমিত করতে হবে। কেন? বিপুল পরিমাণ পর্যটক যাচ্ছে, সেখানে যাওয়ার সময় খাবার পানি বা বিভিন্ন খাবার দাবার ওয়ান টাইম ইউজেবল যে প্লাস্টিক ম্যাটেরিয়ালসগুলো আছে সেগুলো হিউজ আকারে সেখানে যাচ্ছে, আর এতে কি হচ্ছে, সেখানের পরিবেশ নষ্ট হচ্ছে বা যে ভারসাম্য সেটাও নষ্ট হচ্ছে। এই কারণেই সেন্ট মার্টিনকে আপনার সীমিত করে, মানে পর্যটকদের সংখ্যাটা সীমিত করা হবে। এর পাশাপাশি সেখানকার মানুষের জীবনমান উন্নয়নের জন্য সরকার কাজ করবে। কক্সবাজার শহরকে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখে বা কক্সবাজার শহরকে গুরুত্বপূর্ণ একটা ইস্যু করে প্লাস্টিক মুক্ত করার জন্য খুব দ্রুত কাজ করা হবে বলেও জানান পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক। এই সময় সাগরকে প্লাস্টিক মুক্ত রাখতে তিনি সকলের সহযোগিতাও কামনা করেন। বাট সহযোগিতা পাবে না, বাঙালি বড় আমরা ধরেন আবর্জনা প্রিয় জাতি। বিদেশে থাকাকালীন আমরা সব কিছুই মানি, কিন্তু দেশে গেলে আমাদের রুলস টুলস সবই চেঞ্জ হয়ে যায়। তো সেন্ট মার্টিন ইস্যুতে এই পর্যটক ইস্যুটাকে কেন্দ্র করে অনেকেই বিরূপ প্রতিক্রিয়া দিয়েছেন, মনে করছেন যে না ভাই আমি যাওয়ার সময় আগে। বাট আমিও মনে করি এটা খারাপ না, ভালো। একদিকে ভালো কেন, যে গণহারে সেইখানে যাওয়ার যে ইস্যুটাতে পরিবেশ যে নষ্ট হচ্ছে, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ এটা। এখন এর পাশাপাশি ভেতরে আর কি কি এখানে পরিবর্তন আনবে, বা আমরা দেখেছি যে সেইখানে বেনজিরের কটেজও তৈরি হয়েছিল, আরও কার কার জানি কটেজ ফটেজ এরকম জায়গাটাকে কিনা সেটাকে মানে বিশ্রী একটা অবস্থা তৈরি করা হয়েছে। তবে আপাতত আমাদের গণমাধ্যমের বরাতে যতটুকু তথ্য পাচ্ছি সেখান থেকে এটা স্পষ্ট যে সেন্ট মার্টিনকে ঘিরে যা ঘটছে এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই, অথবা এটাকে এই কারণে রেস্ট্রিকশন করা হয় নাই যে সেখানে গোপনে সামরিক ঘাঁটি গড়বে আমেরিকা আর বাংলাদেশের মানুষ যেন সেটা নজরদারি করতে না পারে, এরকম সুযোগ নাই। এখন তথ্য প্রযুক্তির যুগ, স্যাটেলাইটের যুগ, মুহূর্তে সব কিছু চোখের সামনে প্রকাশ হয়ে যাবে। তো যাই হোক, উদ্যোগ সুন্দর, এখন বাস্তবায়ন করতে পারলেই ভালো। শোনো, দোয়ারাই ফেনীর উদ্দেশ্যে রওনা হইলাম, কয়েকটা ত্রাণের প্যাকেটও লইলাম।